রূপগঞ্জে প্রাইভেট কার চাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন বুয়েট শিক্ষার্থীরা। বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এই ঘটনায় আহত 2 ছাত্রের অবস্থাও গুরুতর। শুক্রবার গভীর রাতে রাজধানীর রূপগঞ্জে 300 ফিট এলাকায় মোটরসাইকেলকে প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে। চালক সহ 3 জনকে আটক করে তারা বলছেন ডোপ টেস্টের পর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। প্রিয় সন্তানকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ মায়ের। সন্তানের নিথর দেহ যখন সরোয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়, শোক আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। শুক্রবার মধ্যরাতে 300 ফিট হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বুয়েটের 3 শিক্ষার্থী। এ সময় পুলিশের সিগন্যালে চেকপোস্টে দাঁড়ায় তাদের মোটরসাইকেলটি। তল্লাশি চলাকালে হঠাৎই পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয় চেকপোস্টে। মুহূর্তেই ছিটকে যান বুয়েটের শিক্ষার্থীরা। ঘটনাস্থলে মারা যান সিএসসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আর গুরুতর আহত হন একই ব্যাচের আরো 2 শিক্ষার্থী অমিত সাহা ও মেহেদি হাসান। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত 3 জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনা জানাজানি হলে সকাল থেকেই থানায় অবস্থান নেয় বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হত্যা করা হয় মাসুদকে। নিহতের পরিবার ও বুয়েট কর্তৃপক্ষের সাথে প্রায় 6 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে পুলিশ জানায় প্রাইভেট কারটির চালকের আসনে ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে, আর পেছনের আসনে ছিল তাদের 2 আত্মীয়। হয়তোবা মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিলেন কিনা। আমরা 3 জন এই ঘটনাস্থল থেকে 3 জনকে আমরা আটক করেছি। আর যে 3 জনকে আটক করেছি তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি। আপনি ঠিকই বলেছেন, এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি, মনে হয় মোহাম্মদ মুবিন আল মামুন, ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। উনি আমাদের থানায় এসেছিলেন, আমরা ওনার সাথে কথা বলেছি। এটি আরও 2 জন আরোহী ছিলেন, মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে বুয়েট ক্যাম্পাস। সহপাঠী হত্যার বিচার নিশ্চিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় পলাশীর মোড়ে এসে। প্রভাব খাটিয়ে মামলা বন্ধের অপচেষ্টা হলে অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন তারা। আকস্মিক হত্যাকাণ্ডের শোকে আমরা যখন হতবিহ্বল, ঠিক তখনই আমরা জানতে পারি যে অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল। গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। এই ঘটনায় রূপগঞ্জ থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছে পরিবার। আর ডোপ টেস্ট শেষে প্রমাণিত হলে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করার কথা রয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বুয়েট শিক্ষার্থী অমিত সাহা। সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি চলে যাব তার কাছে। হায়দার, গতরাতে ঢাকার অদূরে 300 ফিট রাস্তায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় অমিত সাহা নামে বুয়েটের এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই তার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম। চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তার বা পায়ে এবং বা হাত সহ মাথায় তার আঘাত রয়েছে। তবে তার আঘাতগুলো গুরুতর, তবে জীবনাশের শঙ্কা নেই। চিকিৎসকরা বলছিলেন যে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তীতে সিনিয়র চিকিৎসকরা বসে পরামর্শ নেবেন তার অস্ত্রোপচার লাগবে কিনা। তবে তার মাথার আঘাতটি গুরুতর নয় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা কথা বলছিলাম তার সহপাঠীদের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে গত রাতে যখন এই বুয়েট শিক্ষার্থী 3 জন মুহতাসিম মাসুদ, অমিত সাহা এবং মেহেদি হাসান, তারা মোটরসাইকেল নিয়ে মূলত ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অমিত সাহা। তারা প্রথমে গিয়েছিলেন পুরান ঢাকায়, সেখানে খাবার তাদের উদ্দেশ্য ছিল। তবে সেখান থেকে তারা পরবর্তীতে রাত 3টা সাড়ে 3টার দিকে যায় ঢাকার অদূরবর্তী খিলক্ষেত 300 ফিট রাস্তায়। সেখান দিয়ে মূলত তারা গাড়ি চালানোর সময় সেখানে অস্থায়ী পুলিশের চেকপোস্টে তাদেরকে থামানো হয়। তাদের পরিচয় যখন জিজ্ঞেস করা হয় এবং গাড়ির কাগজপত্র যখন দেখা হচ্ছিল, তখন পেছন থেকে
যে একটি প্রাইভেট কার এসে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মূলত 3 জনই গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মূলত বুয়েট শিক্ষার্থী সিএসই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুতাসিম মাসুদকে মৃত ঘোষণা করেন। পরপর সেখান থেকে তাদের সহপাঠীরা এবং পরিচিতরা বাকি 2 জনকে অর্থাৎ অমিত সাহা এবং মেহেদি হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ভোরবেলা। এখানে আসার পর চিকিৎসকরা তাদের 2 জনকে চিকিৎসা দেয়, 2 জনকে ভর্তি থাকার কথা বলে। তবে এই মেহেদি হাসানের স্বজনরা তাকে সকালের দিকে ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে গেছে। তারও হাতে এবং পায়ে ফ্র্যাকচার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে অমিত সাহা যে তাকে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার বাঁ হাতে এবং বাঁ পায়ে মূলত গুরুতর আঘাত রয়েছে এবং মাথায় আঘাত রয়েছে। এই ছাড়া এই ঘটনায় ঢাকা মেডিকেলে আমরা দেখেছি সকাল থেকে তার সহকর্মীরা এখানে ভিড় করছিলেন। ক্যাবিনে তার অনেক সংখ্যক সহকর্মীরা তাদের এই দুর্ঘটনার খবর শুনে দেখতে আসছেন এবং তারা এখানেও মূলত তাদের ক্ষোভের বিষয়টি জানাচ্ছিলেন যে এই ঘটনায় তাদের চিকিৎসাটা যেন নিশ্চিত করা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলা হয়, এটি তারা এখানেও দাবি তুলছিলেন এবং এই ঘটনায় যারা যে গাড়ি চালক জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছিলেন। তো গত রাতে রূপগঞ্জের 300 ফিট রাস্তায় যেই সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী 1 জন নিহত এবং 2 জন আহতের ঘটনা, সেই ঘটনায় আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী। রাজধানীর উত্তরায় 6তলা ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সকাল 10টার দিকে উত্তরা 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, পরে যোগ দেয় আরও 4টি। স্থানীয়রা জানান গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। ভবনের উপরে আবাসিক বাসিন্দারাও রয়েছেন, অনেকেই সেখানে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালবেলা নাস্তা খেতে যখন আমরা আসছি তখন থেকে আমরা নিচতলা থেকে দেখতে পাচ্ছি যে একটু আগুনের ধোঁয়া আসতেছে বা আগুনের গন্ধ আসতেছে। তখন আমরা ভয়ে যারা কাস্টমার ছিল, রেস্টুরেন্ট ফুল কাস্টমার ছিল, সবাই ধরে বের হয়েছে। 4 জন মহিলা 3 জন ছেলে বের করেছে, টোটাল 7 জন। আর 4 তলায় যারা ছিল 4 তলাগুলো বের হয়েছে, 2 জন অজ্ঞান হয়েছে। গ্যাস সিলিন্ডার 3টা সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। একটাতে যখন আগুন লাগছে তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর থেকে আগুন আর নিয়ন্ত্রণে আনা সম্ভব নেই। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, সরাসরি চলে যাব তার কাছে। তানভীর, রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের ঠিক এই 6তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচতলায় সকাল 10:30টার কিছুক্ষণ পরে কিন্তু আগুন লাগে। মূলত লাভলিন যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টের নিচতলায় প্রথমত আগুনের সূত্রপাত হয় এবং তারপর পরে কিন্তু ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রথমে কিন্তু 8টি ইউনিট এখানে পৌঁছায় এবং সেই সঙ্গে কিন্তু এরপরে আরো 2টি ইউনিট কিন্তু যোগ দেয়। এখন যদি বলা চলে এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে 6তলা বিশিষ্ট যে বিল্ডিং এর ভবনটি রয়েছে, বিশেষ করে 1তলা এবং 2তলা, এই দুটি ভবন এই দুটি তলায় কিন্তু এখনো পর্যন্ত যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। সেই সঙ্গে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দুপুরের কিছুক্ষণ পরেই কিন্তু এই 6তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনের শীর্ষের অংশে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে মূলত এই বিল্ডিং এ 3তলায় একটি জিম রয়েছে এবং তার উপরেই কিন্তু একটি পার্লারও রয়েছে এবং তার উপরে 2টি আবাসিক বাসা কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আগুন লাগার পরে কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার ফলে কিন্তু অনেকেই কিন্তু এই বিল্ডিং থেকে নামতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে কিন্তু 10টি ইউনিট যখন যুক্ত হয় তারপরে মোট এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি এসেছে যে 7 জনকে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সেই সঙ্গে 1 জনকে অচেতন অবস্থায় কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়। আপনারা নিশ্চয়ই টিভির একটি পাশে ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বিল্ডিং এ কিন্তু কালো ধোঁয়ায় কিন্তু ছিল সকাল থেকেই। ঠিক এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরো বিল্ডিং এর ভিতরে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে মূলত এই লাভলিন যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টের সামনের যে অংশটি অর্থাৎ প্রধান সড়কের পাশেই যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে
এলপিজি গ্যাসের মাধ্যমে, অর্থাৎ সিএনজি চালিত যে গ্যাস, সেই গ্যাস থেকে তারা মূলত রিফিল করে রেস্টুরেন্টের যে রান্নাবান্না, সেই রান্নাবান্নার কাজ তারা করতো। যার ফলে স্থানীয়দের একটি ধারণা, তারা অভিযোগ করছে যে বেশ কয়েকদিন ধরে এই রেস্তোরাঁয় কিন্তু এই এলপিজি গ্যাসের মাধ্যমে রান্নাবান্না কার্যক্রম কিন্তু তারা চলমান রেখেছিল। তারা ধারণা করছে যে মূলত এখান থেকে আগুনের সূত্রপাত। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরার এখান থেকে সবশেষ খবর। উত্তরা থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ। কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন দলটির নেতারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো, শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, বাংলাদেশের গণতন্ত্র আসবে। এদিকে জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ আমলে তাদের দলের নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তোমার শ্রমিক লীগ, তোমার আওয়ামী লীগ, যুবলীগ থামাও, নীল বাহিনী, লাল বাহিনী থামাও, এরা তো দেশের মানুষের সম্পদ সব খায় ফেলাইতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলল যে এত কষ্ট করছে এত বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকল থেকে উদ্ধার করতে বিএনপি নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে 2 কোটি ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ করে তাদের বাদ দিয়ে স্বচ্ছ ও নতুন ভোটার তালিকা তৈরি করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাসিনা দেশে ফিরতে চাইলে আসামি হিসেবে আসতে হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বলেই হাসিনা সহ সব আওয়ামী লীগ নেতাই ভারতে পালিয়েছেন। জোড়া তালিয়ে দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এইটা জনগণ মানবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হইতে হবে। গত সরকারের সময়ে প্রায় 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে, এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। খুলনায় শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
টাকার কোনো দরকার নাই, আমার ছেলেটাই বাগেরহাটের চিতলমারি এলাকার শহীদুল মোল্লা জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার একমাত্র ছেলে সাকিব। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। তার ছেলের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছে, এটাই তার জন্য এখন গর্বের। একটা ছেলে গেলে আমার হাজারো ছেলে আছে, কিন্তু এই জন্য আমার দেশটা স্বাধীন হয়েছে, সবাই কথা বলতে পারছে, এই জন্য আমি অনেক সুখী। সরকার পতনের আন্দোলনে দেশব্যাপী নিহত 1000-এরও বেশি শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। অনুদান তুলে দেন 58টি পরিবারের সদস্যদের হাতে। আমার ছেলে বয়স হলো 17 বছরেরও কম ছিল। ওর ইচ্ছে ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবে, কারণ ও অনেক লম্বা ছিল। আমার সে আশা পূরণ হয়নি। পুলিশ দিয়ে ঘুরিয়ে গেছে, পরে আনসার এসে টানিয়ে ধরে আনিয়ে মোটামুটি কলার ধরে আনিয়ে ডাপনায় মারিছে। ডাপনায় মারার পর দাঁড়াইছিল, পরে ওই পুলিশ ঘুরিয়ে এসে এই পেটে মারিছে। সন্তানের কষ্টটা তো চেকে হয় না। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রতিটি হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। হত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে বড় দায়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ কেন্দ্রীয় সমন্বয়ক, খুলনা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশে প্রবাসীদের পাঠানো টাকা ব্যাংকে আটকে রেখে আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করত বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। সকালে এফডিসিতে অভিবাসী বিষয়ক এক ছায়া সংসদে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা যখন শর্ত আরোপ করে ঋণ দেন, তখন প্রবাসীরা কোনো রকম শর্ত ছাড়াই দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করেন। তাই প্রবাসীদের অর্থ পাঠানোর পথ সহজ করার উপর জোর দেন তিনি। এ সময় জানানো হয়, অন্তর্বর্তী সরকার বৈধ পথে রেমিটেন্স পাঠানোর উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে, যার সুফল মিলছে। হুন্ডির পথ বন্ধ করতে পারলে প্রবাসী আয় আরও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন আলোচকরা। আইএমএফ লোন, আর তারা আসে কত খবরদারি করে, এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমির বেসিক ইন্টারেস্টের বিরুদ্ধে। এরা তো কোনো শর্ত দিচ্ছে না। যখন এই দেশ থেকে মুদ্রা পাচার হতো লক্ষ কোটিতে, তখন তারা তো আমাদের বাংলাদেশের টাকা তো আর বাইরে নেবে না, তারা ব্যাংক লুট করেছে আর ডলারে কনভার্ট করে টাকাগুলো নিয়ে গেছে। কেরানীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে পরিচয় হয় 3 জনের। 1 মাস ধরে পরিকল্পনা করেন রূপালী ব্যাংকে ডাকাতির, যার নেতৃত্ব দেন লিওন মোল্লা ওরফে নীরব। বাকিরা চালিয়েছেন রেকির কাজ। পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আসামি করা হয়েছে আত্মসমর্পণ করা 3 ডাকাতকে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সময় সংবাদের হাতে এসেছে। বৃহস্পতিবার দুপুর 1:50 সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের প্রধান ফটক দিয়ে প্রবেশ করছে 3 ব্যক্তি। 4 মিনিট পর ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বন্ধ করে দেন ব্যাংকের প্রধান ফটক, ঝুলিয়ে দেন তালা। পরে খবর দেওয়া হয় পুলিশকেও। তালা দেওয়ার পরে এরা ওই সিকিউরিটি গার্ডের অ্যাটাক করছে, ওইটা পিস্তল দিয়ে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ওরা দইরা সব ডাক দিছে যে কেউ কোনো অ্যালার্ম বাজাবে না, কোনো শব্দ করবে না, কোনো শব্দ করলে সবাই গুলি করে যা করে দেবো। তখনই গেট তালা মেরে, আমার লোকজন তালা মেরে তখন প্রশাসনকে আর কি ইনফর্ম করলো। করার সাথে সাথে এলাকাবাসী জড়ো হলো। আত্মসমর্পণের পর বৃহস্পতিবার মধ্যরাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দস্যুতার মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। আসামি করা হয় লিওন মোল্লা ওরফে নীরব, আরাফাত ও সিফাতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান, 1 মাস ধরে ব্যাংকটিতে ডাকাতির পরিকল্পনা করছিল আসামিরা। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলে এই দস্যুতার সংগঠনটা ঘটিয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার 3 জনই কিশোর গ্যাংয়ের সদস্য। কিডনি রোগীর সাহায্যের বিষয়টি মিথ্যা। মূলত আইফোন কেনার জন্যই তারা ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। মামলা হয়েছে, মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি।
বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরও আপডেট আপনাদেরকে জানাতে পারবো। বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের সম্পৃক্ততায় আরও কোনো লোকজন জড়িত আছে কিনা, বা এরা কোনো কিশোর গ্যাংয়ের বা অন্যান্য তাদের আরও কোনো সদস্য আছে কিনা, সেটা জিজ্ঞাসার জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে এলাকাবাসী, এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা চায় তারা। একটা জনবহুল এলাকার ভিতরে এরকম হইলো, এই দুঃসাহসটা এটা করতে পেল। আর পরে দেখা গেল যখন এদেরকে সেনাবাহিনী বাইর করতে সক্ষম হয়েছে, যে সব বাচ্চা বাচ্চা ছেলে গুলির মতন ব্যাস, ওটা সুইচ দিলে আগুন বের হয়, ওটা যে বলতেছে গুলি করবো। পরে দেখি আমি একটু দাঁড়াইলাম, দাঁড়াই দেখি গুলি নাই তাদের হাতে। আমরা তো ব্যাংকে এবং অনেক সময় টাকা পয়সা লয়ে যাই, রাস্তাঘাট দিয়ে যাই, এটা একটা ভয়ভীতির ব্যাপার। এই বাচ্চা তিনটা এই কাজ করছে, এগুলো আসলে কিসের মধ্যে পুরা করছে এটা আসলে বুঝতে পারে না তো কেউ। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জের চুনকুটিয়ার সেই রূপালী ব্যাংকের সামনে। আজকে শুক্রবার ছিল, জুমার নামাজের পরেই এই এলাকার যারা আছে তারা আজকেও ভিড় জমিয়েছে। সবাই আসলে এখনও উৎসুক এবং সবার মধ্যে একটা থমথমে পরিবেশ, যে আসলে যারা কালকে আসেনি আজকে তারা আবার এখানে এসে ভিড় জমিয়েছে, যে কি আসলে হয়েছিল এখানে, কিভাবে এই ঘটনাটি ঘটলো। এলাকার যারা আছেন এবং যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের এলাকাতেও আমরা খবর নিতে গিয়েছিলাম, তাদের পরিবারের সাথেও আমরা কথা বলেছি। কেউই আসলে এই ঘটনাটি, এরকম একটি ঘটনা তারা ঘটিয়ে ফেলতে পারবে এরকম আসলে কেউই বিশ্বাস করতে পারছে না। এবং সবাই যেটি বলছে যে এই ডাকাতির যেই নেতৃত্ব দিয়েছে নীরব, সেই নীরব এই পুরো পরিকল্পনাটি করেছে। এবং বাকি দুইজন যারা ছিল, সিফাত এবং আরাফাত, তারা দুইজন আসলে ফাঁদে পড়েছে। তাদের দুইজনেরই আইফোন কেনার শখ ছিল, পরিবারের কাছে বারবার দাবি জানিয়েছে যে আইফোন কিনে দেওয়ার জন্য, কিন্তু পরিবার যেহেতু তার বয়স অনেক ছোট, সে কারণে আইফোনটি কিনে দেয়নি। সেই বিষয়টির সুযোগ নিয়েই নীরব এদেরকে একত্রিত করেছে। এবং আমরা যেটি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে তারা 1 মাস আগে এই পরিকল্পনাটি করে, এবং এই পরিকল্পনাটি করে এই ব্যাংকে তারা একাধিকবার রেকি করেছে। এবং তারা দুপুরের সময়কে তারা বেছে নিয়েছে, যাতে যেই সময় সবচেয়ে কম গ্রাহক থাকে ব্যাংকে, এবং তখন তারা খুব সহজেই এই ব্যাংক থেকে তারা টাকা পয়সা নিয়ে তারা বের হয়ে যেতে পারবেন, এরকম একটি পরিকল্পনা করে তারা ভেতরে ঢুকে। এবং ভেতরে ঢোকার পরেও তাদের পরিকল্পনা একেবারেই অন্যান্য ডাকাতি যেরকমভাবে পরিকল্পনা মাফিক হয় সেরকমই তারা করেছে। তারা ঢুকেই সিসিটিভি ক্যামেরাটি তারা ভেঙে ফেলেছে, ক্যামেরার যেই হার্ড ডিস্ক থাকে সেটি তারা খুলে ফেলেছে, এবং যারাই ওখানে ছিল সবার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে। এবং 2-3 জনের মাথায় তারা বন্দুক ধরেছে, এবং ধরে তারা ভয় ভীতি দেখিয়ে যে জায়গাগুলোতে টাকা পয়সা ছিল সেখান থেকে তারা টাকা প্রথমে 15 লাখ এবং পরবর্তীতে আরও 3 লাখ টাকা তারা নিয়ে, এই টোটাল 18 লাখ টাকা নিয়ে তারা আসলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই এলাকাবাসী সেটি টের পেয়ে যায়, তারা বাইরে থেকে প্রধান ফটকটি আটকে দেয়, যে কারণে তারা আসলে এই ডাকাতিটা সম্পন্ন করতে পারেনি। এর কারণেই তারা আজকে গ্রেপ্তার হয়েছে এবং আজকে মামলা হয়েছে। সেই মামলায় তারা তাদেরকে আদালতে তুলে আজকে রিমান্ড আবেদন করবে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে সর্বশেষ তথ্য। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। শেখ হাসিনা সরকারের শেষ 6 বছরে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে 1,500 কোটি টাকা লুটপাট হলেও শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও। লুটপাটের কারণে শিক্ষার্থীদের মানহীন বই পড়তে হয় বলে অভিযোগ করেছে খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি। শিক্ষা গবেষকরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্মকর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় উঠে আসেনি প্রকৃত চিত্র। বই ছাপানোর ব্যস্ততা শেষে দুর্নীতির বিষয়ে বিস্তারিত তদন্ত করার কথা জানিয়েছে এনসিটিভি। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। 2010 সাল থেকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বিনামূল্যের পাঠ্য বই পাচ্ছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির বেঁধে দেয়া মানের তোয়াক্কা না করেই নিম্নমানের কাগজে ছাপানো হয় বই। সিন্ডিকেট লুটে নেয় কোটি কোটি টাকা। শুধু 2023 সালেই বই ছাপানোর কাজে 266 কোটি টাকার অনিয়ম পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর। 2018 সাল থেকে 6 বছরে লুটপাট হয়েছে 1,500 কোটি টাকা।
সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে রহস্যজনকভাবে বই ছাপানোর কাজের এই অনিয়মের কোনো তথ্য নেই। টাকার অঙ্ক তো দূরের কথা, এড়িয়ে যাওয়া হয়েছে বই ছাপানোর দুর্নীতির খাতগুলোও। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় আড়ালেই থেকে গেছে হরিলুটের চিত্র। যারা কাজটি করেছে সেই প্রতিষ্ঠানে যদি তাদের বিরুদ্ধে শ্বেতপত্র লেখে, তারা কি তাদের দুর্নীতির কথা কখনো বর্ণনা করবে? এটা তো আমরা সাধারণ মানুষও বুঝে। শ্বেতপত্র যদি লিখতে হয় তাহলে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে যদি কোনো একটা কমিশন বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কাজটি করানো যায়, তাহলে নিরপেক্ষতা এবং প্রকৃত ঘটনা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিছু বোর্ড কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের এই লুটপাটের কারণেই বছরের পর বছর মানহীন পাঠ্য বই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এমন অভিযোগ খোদ পাঠ্যপুস্তক, মুদ্রক ও বিপণন সমিতির সভাপতির। যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় এর একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়ে যায়। 1200 কোটি থেকে 400 কোটি ইয়ে হয়ে যেতে 25% চলে গেল। তার চেয়ে বড় জিনিস হলো আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠবে তাদেরকে আমি কি দিচ্ছি? তাদের সাথে প্রতারণা করছি, ওরা প্রতারিত হচ্ছে। চলমান বই ছাপার কাজ শেষ হলে এ খাতে বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে এনসিটিবি। বই পুস্তক ছাপানো নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে ওই বিষয়ে আমরা এই মুহূর্তে তেমন কোনো কাজ করতে পারছি না। আমরা দ্রুতই কোন খাতে কতটুকু খরচ হয়েছে এবং সেখানে কতটুকু খরচ অপব্যয় হিসেবে হয়েছে এটা আমরা তখন বের করার চেষ্টা করব। আর বোর্ডের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে পুনরায় প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকা। সকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে দৈনিক আমার দেশ। 2004 সালে বাজারে আসে দৈনিক আমার দেশ। অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয়তা পায় পত্রিকাটি। তৎকালীন আওয়ামী সরকারের জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির সংবাদ প্রকাশ করলে পত্রিকাটি শাসক গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হয়। সরকার বিরোধী সংবাদ প্রচারের জেরে 2013 সালের এপ্রিলে বন্ধ করা হয় প্রকাশনা। শতাধিক মামলা করা হয় সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের নামে। গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশে ফিরেন ডক্টর মাহমুদুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পত্রিকাটি পুনঃপ্রকাশের ঘোষণা দেন তিনি। জানান, 22 ডিসেম্বর থেকে ছাপা ও অনলাইন মাধ্যমে পুনরায় প্রকাশিত হবে দৈনিক আমার দেশ। দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে খবর প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আবারও শক্ত অবস্থানে যাবে বলে জানান মাহমুদুর রহমান। শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না বলে নিশ্চিত করেন পত্রিকাটির সম্পাদক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাজারে শাকসবজি কিনতে যখন ফাঁকা হচ্ছে ভোক্তার পকেট, তখন এসব পণ্য উৎপাদনে দরকারি বালাইনাশক বিক্রি করে পকেট ভরছেন ডিলার ও আমদানিকারকরা। আমদানি মূল্যের চেয়ে 3 থেকে 5 গুণ বেশি দামে কৃষকের কাছে বিক্রি হচ্ছে কীটনাশক, যা বাড়িয়ে দিচ্ছে পণ্য মূল্য। ধামরাই ও মানিকগঞ্জ ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। বাজার তো মানে নিয়ন্ত্রণের বাইরে। পেঁয়াজের কাছে দাম বেশি, তার মরিচের দাম বেশি। নিত্যপণ্যের বাজারে ভোক্তার এমন নাজেহাল দশার দায়কার? মধ্যস্বত্বভোগী ছাড়া আর কি বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে কৃষকের কাছে সময় সংবাদ। ধামরাইয়ের কৃষক আব্দুর রশিদ, তার দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা দায়। 1 প্যাকেট দানা কিনতে লাগে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা, 700 টাকা। দেখা যায় 1 সিট বীজ দিলে 1500, 800, 900 করে টাকা। ম্যাক্সিমাম খেতে যে খরচ ওই লাভে নাই। উৎপাদন খরচ বাড়ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছেন মানিকগঞ্জের মাদ্রাসা শিক্ষক রিয়াদুল ইসলামও। 15 থেকে 20 বিঘা জমিতে আবাদ করতে যিনি 40 থেকে 50 হাজার টাকার কীটনাশক কেনেন বছরে, তার সন্দেহ বালাইনাশক কেনাবেচা হচ্ছে অযৌক্তিক দামে। কীটনাশকটা যে কোম্পানি বানাইতেছে তার কত টাকা খরচ হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে আমি কত টাকা কিনতেছি, এই বিষয়টা সরকারের আমি তদারকি করার জন্য বিনয়ের সাথে এবং করজোড়ে আবেদন জানাচ্ছি। রোগমুক্ত ফসল আর ভালো ফলনের আশায় কীটনাশকের উপর ভরসা করেন কৃষকেরা, কিন্তু বছর বছর সেই কীটনাশকের উচ্চ মূল্য প্রথমে চিন্তার ভাঁজ ফেলেন এসব কৃষকের কপালে, পরে যার চূড়ান্ত মাসুল গুনতে হয় ভোক্তাদের।
প্রশ্ন উঠেছে কি দামে আমদানি করা হচ্ছে সব কীটনাশক আর কতটা যৌক্তিক দামে বিক্রি করা হচ্ছে। ডিলারের কাছে পাওয়া একটি কোম্পানির ইনভয়েসে দেখা যাচ্ছে 400 গ্রাম ওজনের 1 কার্টন বালাইনাশক ডিলার কেনেন 640 টাকায়, যার বিক্রয় মূল্য 2140 টাকা। আর এনবিআর এর তথ্য এর আমদানি খরচ 418 টাকা। 696 টাকায় আমদানি করা আরেকটি বালাইনাশকের কেজির প্রতি খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 3240 টাকা। যদিও ডিলারদের দাবি কৃষকের কাছে বিক্রি করেন অনেক কম দামে। এমআরপি যাই দেওয়া থাক, আমরা ওইভাবেই করি না। এমআরপি ধরে যদি বেশি তাহলে কৃষকের কাছে অনেক টাকা নেওয়া। রেট তো আছে 54 টাকা, এটা আমার বিক্রি করতে হয় 20 টাকা। অন্য কোম্পানির ঘাড়ে দায় চাপিয়ে আমদানি খরচ আর খুচরা মূল্যের এমন আকাশ পাতাল পার্থক্যের ব্যাখ্যা দিলেন ওই আমদানিকারক। কনভেনশনাল যে প্রচারটা আমরা সবাই প্রসেসকে ফলো করি। যেমন ধরেন একটি নতুন একটা প্রোডাক্ট কেউ যদি বাজারে ইন্ট্রোডিউস করে, লঞ্চিং করে, তাহলে সে দেখে এই প্রোডাক্ট কারা কারা বিক্রি করছে, তাদের প্রোডাক্টে কপি করে, হয়তো 1 টাকা কম 1 টাকা বেশি, এটা হচ্ছে প্রথা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন কৃষি খাতে সরকারের উদাসীনতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বর্তমানে উপদেষ্টা কমিটি তো 10টা কমিশন করছে, কিন্তু কোনো কৃষি কমিশন করে নাই। এগুলি তো কৃষির প্রতি অবহেলা। অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে যৌক্তিকভাবে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও দাবি কৃষি অর্থনীতিবিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দাম বৃদ্ধির পরও রাজধানীতে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। বোতলজাত তেলে কাটেনি সরবরাহ সংকট, আর খোলা সয়াবিন কিনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 টাকা বেশিতে। এর মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে মুরগির দাম। নিত্যপণ্যের দামের তাপে হাত পুড়ছে ক্রেতার। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এই যেমন গত সপ্তাহে 180 টাকা বিক্রি হওয়া ব্রয়লারের দাম ঠেকেছে 210 থেকে 220 টাকায়, আর 280 টাকা কেজি সোনালী মুরগি এ সপ্তাহে কিনতে গুনতে হচ্ছে 310 থেকে 320 টাকা। গত সপ্তাহে ব্রয়লার সোনালী বিক্রি করছে আপনার 280 টাকা, আজকে বিক্রি করতেছি আমরা পাইকারি বিক্রি করতেছি 320 টাকা। আর গত সপ্তাহে বিক্রি করলাম ব্রয়লার 180 টাকা, আজকে বিক্রি করতেছি 220 টাকায়। ব্রয়লার মুরগি, সোনালী মুরগি সবগুলি আইটেমই আসলে বাজারে বাড়তি। এভাবে চলতে থাকলে আসলে আমাদের চলাই মুশকিল হয়ে যাবে। আমনের মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়ে চলেছে সপ্তাহ ব্যবধানে। বিক্রেতারা বলছেন চলতি মাসের শুরু থেকে ঊর্ধ্বমুখী থাকা চালের বাজারে গেল 7 দিনে দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। ধানের দাম বৃদ্ধির যুক্তিতে মিলাররা চালের দাম বাড়াচ্ছেন বলে জানান পাইকাররা। সবগুলা চালের দামে বেশি, তো এটা বেশির একমাত্র কারণ হচ্ছে যে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে আর বড় বড় মেলার যারা আছে ওরা সিন্ডিকেট করে কিন্তু চালের দামটা বাড়াইছে। উদ্যোগপতির সাথে তো আয়ের কোনো ইয়ে নাই, আয় তো বাড়ছে না, বরঞ্চ আয়ের রাস্তাটা মানুষের দিন দিন কমছে। এদিকে আমদানিতে শুল্ক ছাড় ও দেশের বাজারে দাম বৃদ্ধির 2 সপ্তাহ পরও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। আর চাহিদা মতো খোলা সয়াবিন তেলের জোগান না থাকায় প্রতি লিটার কেনাবেচা চলছে নির্ধারিত দামের চেয়ে 2 থেকে 3 টাকা বেশিতে। সরবরাহটা আগে আমরা যেভাবে পাবো এখনো ওটা এতটা স্বাভাবিক হয় না, কিন্তু আশা করি হয়তো আস্তে আস্তে অনেকটাংশে স্বাভাবিক হবে। 4-5টা কোম্পানির ভিতরে শুধু পাওয়া যাচ্ছিল আপনার 2টা কোম্পানির মাল পাওয়া যাচ্ছে। সরকার অনতিবিলম্বে এই বড় বড় গ্রুপ কোম্পানির সাথে বসে সমাধান যাইতে হবে। তবে সরবরাহ বাড়ায় চাহিদা যোগান তথ্যে কিছুটা স্বস্তি ফিরেছে আলু ও পেঁয়াজের বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আর আলুর কেজি পাইকারিতে নেমেছে 42 থেকে 50 টাকায়। আলুর দাম কমে যেতেছে, আরো কমবে। দেশি পেঁয়াজ আমি যেটা ব্যস্ত আছি এটা 7000 টাকা মন আছিল আগে, এখন বর্তমানে 25-2600 টাকা মন হয়েছে। বাজারে শীতকালীন সহ সবজি সরবরাহ বাড়লেও বেশিরভাগই বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সরাসরি রেল চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রতিদিন বন্দরনগরী থেকে পর্যটন নগরে ছুটবে 2টি ট্রেন। প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নতুন 2টি ট্রেনের বাণিজ্যিক যাত্রার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটক নগরে ছুটছে ট্রেন নিরাপদ যাত্রায়, যার চাহিদা বাড়ছে দিনকে দিন। 18,000 কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন। 2টি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে 2টি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা রেক দিয়েই আমরা 2 জোড়া ট্রেন
চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে চলাচল করবে। নতুন যে লাইন হয়েছে এই লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু তার বিপরীতে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র ৩,৬০০ টিকিট। তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা ৩,৬০০। তবে নতুন দুটি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে, এমনটি আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র ২০ মিনিটে যাত্রা বিরতি করলো প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন। অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকিটের সংস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না। এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তের পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসের কারণে বাংলাদেশের ইয়াবার ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয় পর্যটন নগরী কক্সবাজারকে। বিষয়টি বিবেচনা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পুলিশ। নতুন ট্রেন চালু হলে নতুন ট্রেন আমরা প্রতিটি ট্রেনের চেষ্টা করব পুলিশ দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য। নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের 16টি বগিতে থাকছে 743টি সিট, আর টিকিট মিলবে যথারীতি অনলাইনেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বছরের শেষে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। প্রিয়জনদের সঙ্গে সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার সমুদ্র সৈকত এখন যেন উৎসবের নগরী। সাপ্তাহিক ছুটির দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সমুদ্র স্নান, টিউবে গা বাসানো, ওয়াটার বাইক কিংবা বিচ বাইকে ঘুরে বেড়ানো ও ছবি তুলে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন পর্যটকরা। মানুষ বেশি, তারপরে অনেক ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা অনেক মজা পাচ্ছে। সুন্দর মুহূর্ত নিয়ে আমরা যার যার ব্যস্তময় জীবনে ফিরে যেতে পারি এবং এটা আমাদের বলা যায় যে জীবনের একটা অক্সিজেন। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হয়, পরীক্ষা শেষ হইলে সবাই একটা যায় যে বিনোদন করার জন্য। সৈকতের সুগন্ধা পয়েন্ট বালুচরে ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলছেন রাজধানীর মিরপুর থেকে ভ্রমণে আসা চাকরিজীবী নারী রাফিয়া। জীবনে প্রথমবার ঘোড়ার পিঠে চড়া অভিজ্ঞতায় উচ্ছ্বসিত তিনি। এদিকে লাখ লাখ ভ্রমণ পিপাসুদের সমাগমে ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের ব্যবসায়ীদেরও। 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে খালি নেই কোনো কক্ষ। আমার খুব ভালো লাগছে, এটা আমার জীবনের প্রথম ঘোড়ায় চড়া। কয়েকদিন পর্যটনের চাপ ছিল না, এখন একটু শুক্রবার চাপ একটু বেশি। আমাদের ইনকাম আসলে ভালো হচ্ছে আলাদা। প্রচুর পরিমাণ পর্যটক আছে, আমরা আলহামদুলিল্লাহ এখন 30-40 হাজার টাকা ব্যবসা করতেছি। রুমও কিন্তু অলমোস্ট ফুল। এইটা আশা করছি 31 ডিসেম্বর পর্যন্ত এরকম কন্টিনিউ থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে 30 জনের বেশি লাইফগার্ড কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের মতো অন্যান্য প্রবাসী ফুটবলারদেরও লাল সবুজ জার্সি গায়ে খেলাতে চেষ্টা করবে বাফুফে। তবে হামজাকে ঘিরে আপাতত ব্র্যান্ডিং নয়, জাতীয় দলের উইনিং স্পিরিট নিয়ে ভাবছেন বাফুফের সভাপতি। হামজা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে বলেও প্রত্যাশা তার। অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে, বিদেশে মাটিতে খেলে বা বড় হচ্ছে, তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি। তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলছে, আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। আমি আশাবাদী, অ্যান্ড আমরা প্রিপারেশনের সময় সেই জিনিসটা মাথায় রাখবো যে আমরা আওয়ে ম্যাচগুলোতে কী কন্ডিশনে আমাদের খেলতে হবে যেন সকল প্লেয়ার ওই কন্ডিশনের জন্য অ্যাডাপটিভ হতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। 2 কোটি ভুয়া ভোটার বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরির পরই নির্বাচন চায় জামায়াত। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।